পৃথিবীর মানুষ আমাকে কিভাবে জানি না, কিন্তু নিজের সম্বন্ধে আমি মনে করি আমি একটি ছোট ছেলের মতো সাগরের তীরে খেলা করছি আর খুঁজে ফিরছি সাধারণের চেয়ে সামান্য আলাদা পাথরের নুড়ি বা ঝিনুকের খোলা। সামনে আমার পড়ে রয়েছে অনাবিষ্কৃত বিশাল জ্ঞানের সাগর। মৃত্যুর অল্প কিছুদিন আগে নিজের সম্পর্কে লিখিয়েছিলেন স্যার আইজ্যাক নিউটন। 1642 সালের বড়দিনে আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন। তার জন্মের কয়েক মাস আগেই তার পিতার মৃত্যু হয়। জন্মের সময় আইজ্যাক ছিলেন দুর্বল, শীর্ণকায় আর ক্ষুদ্র আকৃতির। তাই তার জীবনে আসা সম্পূর্ণ ত্যাগ করেছিলেন। হয়তো বিশ্বের প্রয়োজনেই বিশ্ববিধাতা তার প্রাণ রক্ষা করেছিলেন। বিধবা মায়ের সাথে নিউটনের জীবনের প্রথম 3 বছর কেটে যায়। এ সময় তার মা বার্নাবাস নামে এক ভদ্রলোকের প্রেমে পড়ে এবং তাকে বিবাহ করে। নববিবাহিত দাম্পত্য জীবনে শিশির নেহাতই অবাঞ্ছিত বিবেচনা করে মা শিশু নিউটনকে তার দাদির কাছে রেখে যান। 12 বছর বয়সে নিউটনকে গ্রামের স্কুলে ভর্তি করে দেওয়া হয়। জন্ম থেকেই রুগ্ন ছিলেন নিউটন, তবু তার দুষ্টুমি কিছু কম ছিল না। কিন্তু শিক্ষকরা তার অসাধারণ মেধার জন্য সকলেই তাকে ভালোবাসতেন। ভাগ্যের পরিহাসে নিউটনের সৎ বাবাও মারা গেলেন। মার একার পক্ষে জমিজমা দেখাশোনা করা সম্ভব হলো না। স্কুল ছাড়িয়ে 14 বছরে নিউটনকে গ্রামের বাড়িতে নিয়ে এলেন তার মা। ভাগ্যক্রমে চাচা উইলিয়ামস ভাইপোর জ্ঞানতৃষ্ণায় মুগ্ধ হয়ে নিজের কাছে নিয়ে এলেন। চাচা ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ভাইপোকে আবার স্কুলে ভর্তি করে দিলেন। 1 বছর পর নিউটন ট্রিনিটি কলেজে ভর্তি হলেন। শুরু হলো এক নতুন জীবন। ছাত্র হিসেবে নিউটন ছিলেন যেমন অধ্যবসায়ী, পরিশ্রমী, তেমনি অসাধারণ মেধাসম্পন্ন। তার সবচেয়ে বেশি দখল ছিল অঙ্কে। যে কোনো জটিল অঙ্কের সমাধান সহজেই করে ফেলতেন তিনি। তবুও অঙ্কের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। প্রকৃতির রহস্য তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত। নিউটন বিশ্বাস করতেন একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই প্রকৃতির এই গোপন রহস্যকে উদ্ঘাটন করা সম্ভব। অবশেষে 1665 সালে স্নাতক ডিগ্রি লাভ করলেন। কলেজে ছাত্র থাকাকালীন অবস্থাতেই তিনি অঙ্কশাস্ত্রের কিছু জটিল তথ্যের আবিষ্কার করেন। বাইনোমিয়াল থিওরেম, ফ্লাকশনস, যা বর্তমানে ইন্টিগ্রাল ক্যালকুলাস নামে পরিচিত। নিউটন চাঁদ ও অন্য গ্রহ নক্ষত্রের গতি নির্ণয় করতে সচেষ্ট হন, কিন্তু তার উদ্ভাবিত তত্ত্বের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকার কারণে তার প্রচেষ্টা অসম্পূর্ণ ও ভুল থেকে যায়। এইসব অসাধারণ কাজ ও মৌলিক তত্ত্বের জন্য সেই তরুণ বয়সেই নিউটনের খ্যাতি পণ্ডিত মহলে ছড়িয়ে পড়ল। 1667 সালে তার কৃতিত্বের সঙ্গে ট্রিনিটি কলেজে তাকে ফেলো হিসেবে নির্বাচিত করল। একজন 25 বছরের তরুণের পক্ষে এ এক দুর্লভ সম্মান। এরপর তিনি আলোর প্রকৃতি ও তার গতিপথ নিয়ে গবেষণার কাজ শুরু করলেন এবং এই কাজের প্রয়োজনেই তিনি তৈরি করলেন প্রতিফলক টেলিস্কোপ। পরবর্তীকালে মহাকাশ সংক্রান্ত গবেষণার প্রয়োজনে যে উন্নত ধরনের টেলিস্কোপ আবিষ্কৃত হয়, তিনি তার অগ্রগামী পথিক। নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের গণিতের অধ্যাপক হিসেবে নির্বাচিত হলেন। সেই সাথে আলোর বর্ণচ্ছটা নিয়ে গবেষণা কাজ আরম্ভ করেন। ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিও নিউটনের বৈজ্ঞানিক গবেষণা কাজে মুগ্ধ হয়ে তাকে সোসাইটির সদস্য নির্বাচিত করলেন। তখন তার বয়স মাত্র 29 বছর। ইংল্যান্ডের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের পাশে তার স্থান হলো। সোসাইটির প্রথম সভায় তার আলোকতত্ত্ব নিয়ে তিনি প্রবন্ধ পাঠ করলেন। তার বিষয়বস্তুর সঙ্গে একমত হতে না পারলেও সোসাইটির সমস্ত বিজ্ঞানী উচ্চকণ্ঠে তার বৈজ্ঞানিক নিবন্ধের প্রশংসা করলেন। তিনি যেন এক আত্মমগ্ন সাধক, নিজের স্বপ্নে বিভোর হয়ে আছেন। নিজের বেশবাস সাজগোজ কোনো দিকেই ভ্রুক্ষেপ ছিল না তার। প্রায়ই দেখা যেত তিনি কলেজে আসতেন, তার জামার বোতাম খোলা, পায়ে মোজা গুটিয়ে আছে, চুল এলোমেলো, উস্কোখুস্কো। কল্পনাপ্রবণ এই মনের জন্যই বাস্তব জগৎ সম্বন্ধে তার ধারণা ছিল অস্পষ্ট। একদিন এক লোক তার বাড়িতে এসে একটি প্রিজম দেখিয়ে জিজ্ঞাসা করল, এর কত দাম হতে পারে? প্রিজমের বৈজ্ঞানিক গুরুত্ব বিবেচনা করে নিউটন বললেন, এর মূল্য নির্ণয় করা আমার সাধ্যের বাইরে। লোকটি নিউটনের কথা শুনে অস্বাভাবিক বেশি দামে প্রিজমটি বিক্রি করতে চাইলেন। কোনো দরদাম না করেই সেই দামে প্রিজমটি কিনে নিলেন নিউটন। নিউটনের বাড়িওয়ালা সব কথা শুনে বললেন, তুমি নেহাতই বোকা। এই সাধারণ একটি কাজ, এই কাজের যা ওজন হবে সেই দামেই এটা কেনা উচিত ছিল। নিউটন কোনো কথা না বলে শুধু হাসলেন। পরবর্তীকালে এই প্রিজম থেকেই উদ্ভাবন করলেন বর্ণতত্ত্ব। কলেজে ছুটির অবকাশে মায়ের কাছে প্রায়ই গিয়ে থাকতেন নিউটন।
দিনের বেশিরভাগ সময় বাগানের মধ্যে বসে থাকতেন, প্রাণ ভরে উপভোগ করেন প্রাকৃতিক রূপরস আর গন্ধ। একদিন হঠাৎ সামনে খসে পড়ল একটি আপেল। মুহূর্তেই তার মনের কোণে উকি মারল এক জিজ্ঞাসা, কেন আপেলটি আকাশে না গিয়ে মাটিতে এসে পড়ল? এই জিজ্ঞাসায় মানুষের চিন্তার জগতে এক যুগান্তর নিয়ে এলো, জন্ম নিল মাধ্যাকর্ষণ তত্ত্বের। যদিও এই চিন্তার সূত্রপাত হয়েছিল বহু পূর্বেই, তার পূর্ণ পরিণতি ঘটল 1668 সালে। নিউটন প্রকাশ করলেন তার কালজয়ী গ্রন্থ ম্যাথমেটিক্যাল প্রিন্সিপিয়া অফ ন্যাচারাল ফিলোসফিয়া। মানুষ মাধ্যাকর্ষণ শক্তির কথা সামান্য কিছু জানলেও এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে যে তার অস্তিত্ব, সে কথা কেউ জানত না। মাধ্যাকর্ষণ শক্তির এই আকর্ষণ গ্রহ, নক্ষত্র এবং পৃথিবীকে এক সূত্রে বেঁধে রেখেছেন। প্রতিষ্ঠা হল মাধ্যাকর্ষণ তত্ত্বের। এই তত্ত্বের যাবতীয় বিবরণ তিনি লিখলেন তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থটিতে। যখন এই বই প্রকাশিত হলো তখন অধিকাংশ মানুষের কাছেই মনে হলো এই বই যেমন জটিল তেমন দুর্বোধ্য। প্রকাশিত হয় 1647 সালে। ল্যাটিন ভাষায় লেখা এই বইটি 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে নিউটন গতিসূত্র সম্বন্ধে আলোচনা করেছেন। প্রিন্সিপিয়া গ্রন্থের দ্বিতীয় খণ্ডে তিনি গ্যাস, ফ্লুইড বস্তুর গতির কথা আলোচনা করেছেন। গ্যাসকে কতকগুলো স্থিতিস্থাপক অণুর সমষ্টি ধরে নিয়ে তিনি বয়েলের সূত্র প্রমাণ করেন। গ্যাসের উপর চাপের প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে পরোক্ষভাবে শব্দ তরঙ্গের গতিবেগও নির্ধারণ করেন। তৃতীয় খণ্ডে মাধ্যাকর্ষণ তত্ত্ব সম্বন্ধে খুঁটিনাটি আলোচনা করেন। তিনি উপলব্ধি করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল তাদের ভরের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বিচিত্র মানসিকতার জন্য কোনো মানুষই নিউটনকে সহজভাবে উপলব্ধি করতে পারেননি, হয়তো নিজেই নিজের বিশালতাকে সঠিকভাবে চিনতে পারেননি। অসাধারণ আবিষ্কারের পরও তিনি বাস্তব জীবনে ছিলেন একজন অসুখী মানুষ, এমনকি ভালোবাসার মানুষটিকেও আপন করে পাননি তিনি। প্রিন্সিপিয়া প্রকাশের পর নিউটন সক্রিয়ভাবে রাজনীতিতে নামলেন। যখন দ্বিতীয় জেমস বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা কেড়ে নিতে চাইলেন, তিনি তার সক্রিয় বিরোধী হয়ে উঠলেন। রাজ পরিবারের উৎখাতের পর 1694 সালে নতুন সংবিধান তৈরির জন্য যে কনভেনশন গড়ে উঠল, নিউটন তার সদস্য হলেন। রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন নিউটন। 1690 সালে কনভেনশনের পরিসমাপ্তি ঘটল। নিউটনের রাজনৈতিক জীবনও সেখানেই থেমে যায়। 1703 সালে নিউটনের জীবনে এলো এক অভূতপূর্ণ সম্মান। তিনি রয়্যাল সোসাইটির সভাপতি নির্বাচিত হলেন এবং আমৃত্যু পর্যন্ত তিনি সেই পদেই অধিষ্ঠিত ছিলেন। 1705 সালে রানী অ্যানি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভ্রমণে এলেন। রানীর পক্ষ থেকে নিউটনকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হলো। 1727 সালে নিউটন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন। অনেক চিকিৎসা করার পরও কোনো সুফল পাওয়া গেল না। অবশেষে 20 মার্চ 1727 সালে মহাবিজ্ঞানী নিউটন তার প্রিয় অনন্ত বিশ্বপ্রকৃতির বুকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন। 7 দিন পর তাকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে সমাহিত করা হয়।